কেপ ভার্দের যেভাবে যে ফরমেশনের ডিফেন্স নিয়ে তারা খেলেছে এবং এবারের বিশ্বকাপে আমরা যদি বলি জার্মানি ছাড়া যে হট ফেভারিট আমরা দলগুলোকে বলি, ব্রাজিল বলেন কিংবা হচ্ছে এই যে স্পেন রুখে দিল, এই ফরমেশনটাকে কি বলবেন? নতুন দলগুলো কিভাবে সারপ্রাইজ করছে? ক্রিস্টিয়ানো রোনালদো গেল বিশ্বকাপের পরে যখন সৌদি প্রো লিগে গেল, সৌদি প্রো লিগের মান কিন্তু আসলে অন্য লেভেলে চলে গেছে। আপনি যদি এবারের মৌসুমটা ফলো করেন, একদম শেষ দিনে এসে তিনটা দল শিরোপা রেসে ছিল এবং আল নাসর চ্যাম্পিয়ন হয়েছে। যখন থেকে আসলে আমিও আর্জেন্টিনার ফুটবলকে ফলো করি, তখন থেকে ওই যে আর্জেন্টিনার ডিফেন্সের নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে এবার কিন্তু সে সংখ্যাটা আরও বাড়ছে এবং ইনজুরির একটা লম্বা লাইন, যেটা বলছিলাম যে আর্জেন্টিনার দল ঘোষণাতেও একটা লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত। তাদের সাথে আছে আমি সারা মাহবুব। এবার আমরা গত রাতের ম্যাচগুলো এবং আজ যে ম্যাচগুলো হবে সেটা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করব। আমার সাথে আছে আমার সহকর্মী মাহবুব রিমন। মাহবুব রিমন, কেমন দেখছেন বিশ্বকাপ? কেমন জমে উঠেছে বিশ্বকাপ? নিশ্চয়ই গতকাল রাতে স্পেন এবং কেপ ভার্দের ম্যাচের পরে আপনি আসলে বিশ্বকাপ যে জমে উঠেছে, একেবারে জমে ক্ষীর, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। একটা বিষয় একটু বলতে চাই সারা, আপনার পরশুদিন যখন কুরাসো এবং জার্মানির মধ্যে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে 7-1 পরে ইউএফার যিনি প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে 48 দলের বিশ্বকাপের আসলে যৌক্তিকতা আছে কিনা। আর সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন তাদেরকে আসলে কেপ ভার্দে গতকাল রাতে যেভাবে রুখে দিয়েছে, একদম সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত। স্পেন বাংলা এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট একটা দল হিসেবে, এবং শুধু তাই না, জেমিনি এবং গুগলের যে প্রেডিকশন সেখানেও কিন্তু স্পেন সবার আগে ছিল, তারা চ্যাম্পিয়ন হবে সেই প্রেডিকশনে। এবং তাদেরকে যেভাবে রুখে দিল, এবং কেপ ভার্দের ডিফেন্স নিয়ে কথা না বললেই নয়, কেপ ভার্দের গোলকিপার নিয়ে কথা না বললেই নয়। আপনি সাউলিন সকার মুভিটা দেখেছেন? দেখা হয়নি। গতকালকে আসলে ভেজিনিয়াকে যখন আমি দেখছিলাম, তখন মনে হচ্ছে যে সাউলিন সকারের সেই মুভিটা, যে তোমরা যতবার মারো আমি তো আছি, তার একটা আর্টিকেল পড়ছিলাম। তিনি যখন ম্যাচ শেষে নিশ্চয়ই তার আনন্দাশ্রুতে সারা পৃথিবীর মানুষ খুব আবেগী হয়ে গিয়েছিলেন এবং তিনি তখন একটা কথা বলেছিলেন যে টাকার জন্য তিনি তার মাকে আনতে পারেন এবং মানে কতখানি ইমোশনাল, কতখানি হার্ট টাচ। আপনি এই দলটার সঙ্গে সারা 2015 সালে সর্বপ্রথম আমি পরিচিত হয়েছিলাম কেপ ভার্দে, কারণ তখন পর্তুগালকে কেপ ভার্দে 2-0 যদি ভুল না করে হারিয়ে দিয়েছিল 2015, অর্থাৎ 11 বছর আগে। এরপরে তারা ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়ে অনেক ছোট, দ্বিতীয় এবারে বিশ্বকাপ যারা খেলছে কুরাসো হওয়ার পরে দ্বিতীয় ক্ষুদ্র দেশ, সেই দেশটা আসলে গতকাল যেভাবে স্পেনকে রুখে দিয়েছে, এটা কিন্তু নতুন না। আপনি স্পেনের যদি গেল কয়েক বছরের পারফরমেন্স দেখেন, প্রথম ম্যাচটা আপনি 2010-এ নিশ্চয়ই মনে আছে, সুইজারল্যান্ডের সঙ্গে তারা 1-0 ব্যবধানে হেরেছিল। 2014 সালে তারা নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলে হেরেছিল। 2018 সালে তারা পর্তুগালের সঙ্গে 3-3 গোলে ড্র করেছিল। গেল বছরটা একটু ডিফারেন্ট ছিল, তারা 7টা গোল দিয়েছিল, কিন্তু এবছর আবার তারা ব্যাক অন দ্য ফর্ম। অন্তত প্রথম ম্যাচের যে অভিশাপ, সেই অভিশাপ থেকে তারা কাটাতে পারেনি। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে গিয়ে দেখেন, এবারে স্পেনের স্কোয়াডে কিন্তু রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নেই, আর সেই তিকি টাকা ফুটবলের সঙ্গে তারা কতখানি ধাতস্থ হতে পেরেছে সেটা তো আসলে ফলাফলই বলে দেয়। একদমই। এবং কেপ ভার্দের যেভাবে যে ফরমেশনের ডিফেন্স নিয়ে তারা খেলেছে এবং এবারের বিশ্বকাপে আমরা যদি বলি জার্মানি ছাড়া যে হট ফেভারিট আমরা দলগুলোকে বলি, ব্রাজিল বলেন কিংবা হচ্ছে এই যে স্পেন রুখে দিল, এই ফরমেশনটাকে কি বলবেন? নতুন দলগুলো কিভাবে সারপ্রাইজ করছে? না, আসলে এখানে একটু আপনি নতুন দলগুলো নয়, ব্রাজিলের সঙ্গে মরক্কোর ম্যাচ ছিল। মরক্কো এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। সো ওই মরক্কোকে কি এখন ডার্ক হর্স বলা যায়? সেই আলোচনায় হয়তো গেলোবারের সেমিফাইনালিস্ট, তাদেরকে আসলে ডার্ক হর্স না বলে হট ফেভারিটই বলা যায়। তবে আফ্রিকান দলগুলো আমরা জানি যে ইউরোপ এবং লাতিন অঞ্চলের দলের বাইরে কিন্তু অন্য দল এখন পর্যন্ত কখনোই বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। শিরোপা তো জয় দূরের বাতিঘর, ফাইনালও খেলতে পারেনি। টার্কি একবার সেমিফাইনাল খেলেছিল এবং মরক্কো একবার সেমিফাইনাল খেলেছিল। সেখান থেকে আসলে ডার্ক হর্সই আপনি বলেন, যদি চ্যাম্পিয়ন হতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলছিলাম যে বড় দলগুলো আসলে খুব একটা ম্যাচ খেলেনি কিন্তু এখন পর্যন্ত। ব্রাজিল খেলেছে মরক্কোর সঙ্গে, স্পেন গতকাল খেলেছে কেপ ভার্দের সঙ্গে, জার্মানি। মূল সবচেয়ে বড় ম্যাচগুলো বোধহয় আজকে, নিশ্চয়ই আমরা সেটাও দর্শকদের নিশ্চয়ই আলোচনা করবো এবং দর্শকদেরকে সেটাও দেখাবো। তবে মূল ম্যাচ বোধহয় সারা আজকে রাতে হট ফেভারিট 3টা দল। আপনি ফ্রান্সের সঙ্গে সেনেগাল, সাদিও মানের সেনেগাল, ফ্রান্স গেল 2 আসরে ফাইনাল খেলেছিল। একই সঙ্গে নরওয়ে, আর্লিং হল্যান্ড, সরলথ এদের দেশ, মার্টিন ওডেগার্ড রয়েছে। ওডেগার্ড আপনি জানেন যে আর্সেনালকে এবার লম্বা একটা সময় পরে পেলে শিরোপা জিতিয়েছে। সেই ম্যাচটা আপনার কাছে কি মনে হচ্ছে আসলে ফ্রান্স এবং সেনেগালের যে ম্যাচটা কতখানি ইন্টারেস্টিং হবে? দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে নিশ্চিতভাবে। এবং ফ্রান্সকে যদি আমি বলি, দিদিয়ের দেশমের শেষ বিশ্বকাপ, ফ্রান্সের ডাগ আউটে এমবাপে, জিদান দায়িত্ব নিচ্ছেন। দিদিয়ের দেশম এবং এমবাপে জুটিটা সবসময় বিশ্বকাপে চমক দেখায়। এরপরও যদি আপনি ফ্রান্সের অ্যাটাক লাইন দেখেন,
যারা আছেন, এমবাপে আছেন, এদিক থেকে বারকোলা আছেন, জি কন্তে আছেন, দেমবেলে আছেন, চুয়ামিনি আছেন, সবকিছু মিলিয়ে উপমিকানো, যদিও এটা এই শেষ পর্যন্ত এই ফরমেশনে খেলবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে। তবে আমরা আলাপ করছিলাম, আমরা জানি যে কালকে রাতে কিন্তু আরো বেশ কিছু ম্যাচ হয়েছে স্যার, আমরা নিশ্চয়ই সেই ম্যাচ নিয়ে আসলে একটু আলাপ করে এখানে আসবো। কালকে রাতে যেটা বলছিলাম শুরুতে যে 68 বছরের ইতিহাসে প্রথমবারের মতো 4টা ম্যাচই ড্র হয়েছে। সৌদি আরব 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে এবং এখন পর্যন্ত এবারের আসরে এশিয়ান দলগুলো সৌদি আরব মনে হয় প্রতিটা বিশ্বকাপেই প্রথম ম্যাচে একটা চমক দেখানোর নিয়ে একটা চমক দেখাবে এমন একটা উদ্দেশ্য নিয়েই আসে। গেল বছর আর্জেন্টিনাকে তারা 2-1 গোলে হারিয়েছিল। যেটা বলছিলাম তারপর ইরান যে ম্যাচটা খেলেছে নিউজিল্যান্ডের সাথে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। এখানে আসলে দুর্দান্ত ম্যাচ হয়েছে। দেখেন র‍্যাঙ্কিং এর কিন্তু দু দলের পার্থক্য প্রায় 60। আপনি ইরান ম্যাচের কথা বলছেন, আমি যেহেতু চলে এসেছেন আমি একটা আর্টিকেল পড়ছিলাম, এখানে যখন আসবো তখনই আপনি জানেন যে এবার ইরান একটা যুদ্ধ বিধ্বস্ততার এবং সৌদি আরব ইরানের সঙ্গে আমেরিকার একটা হ্যাপেনিং সংকট চলছে, যুদ্ধ চলছে। আপনি কি জানেন ম্যাচ শেষের 2 ঘন্টারও কম সময় পরে ফুটবলারদের রিকভারি সেশন করতে দেওয়া হয়নি এবং যারা ম্যানেজমেন্ট রয়েছে মার্কিন মুলুকের তারা এসে বলেছে ইরানকে এই মুহূর্তে মেক্সিকোতে চলে যেতে হবে। ভিসা জটিলতার একটা বিষয় আছে, 24 ঘন্টা পার হয়ে গেলে আসলে শুধু 24 ঘন্টা সময় ছিল, 2 ঘন্টার মধ্যে ইরানকে তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের মাটি ত্যাগ করতে হবে এবং তাদের তারপর ফ্যান্টাস্টিক ম্যাচ। আসলে আপনি যদি ইরানের সেই ম্যাচটা নিশ্চয়ই আপনি একটু দেখাবেন, সৌদি আরবের ম্যাচ ছিল, দুটো সময় কিন্তু ইরান পিছিয়ে পড়েছিল এবং পিছিয়ে পড়ার পরই কিন্তু দুটো সময় তারা কামব্যাক করেছে এবং যেভাবে গ্যালারিতে আসলে ইরান থেকে কোনো দর্শককে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হয়নি, তারপরও আপনি গ্যালারিতে যারা প্রবাসী ইরানিরা ছিলেন তারা কিন্তু গ্যালারিতে তাদেরকে সমর্থন দিয়েছে এবং সবগুলো ম্যাচ নিয়ে যদি আলোচনা করি আমার মনে হয় গত রাতের যে ম্যাচগুলো হয়েছে সেটা কি গোলকিপারদের ম্যাচ হলো, গোলকিপারদের রাত ছিল। সৌদি আরবের গোলকিপার বলুন, সে কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং 9টা তিনি মনে হয় সম্ভবত সেভ করেছেন। সৌদি আরবের ম্যাচে যদি আমরা ব্যাক করি, সৌদি আরবের ম্যাচটা ইউরুগুয়ের সাথে সৌদির ম্যাচ হয়েছে, ফুল টাইম পরে 1-1 গোলে ড্র হয়েছে এবং স্ট্যাটিস্টিক্স বলছে ইউরুগুয়ে 65% সময় কিন্তু বলটা নিজেদের দখলে ছিল। আসলে ফুটবল খেলা হয় না, কিন্তু আমি সেখানেই বলছি তারা যে ডিফেন্সটা করেছে এবং ডাবল লেয়ারের যে ডিফেন্স তারা দিয়েছে ইউরুগুয়েকে, অবশ্যই যখন ইউরুগুয়ের মতো দল মাঠে নামে প্রতিপক্ষ অবশ্যই ভাববে যে ইউরুগুয়ে কিন্তু তারা ফেভারিট, তাই না? তারপরে সৌদি আরব যেভাবে খেলেছে আপনি বলছিলেন মিডফিল্ড থেকে ডিফেন্সের যে এখানে একটা বিষয় আছে। দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো গেল বিশ্বকাপের পরে যখন সৌদি প্রো লিগে গেল, সৌদি প্রো লিগের মান কিন্তু আসলে অন্য লেভেলে চলে গেছে। আপনি যদি এবারের মৌসুমটা ফলো করেন একদম শেষ দিনে এসে 3টা দল শিরোপা রেসে ছিল এবং আল নাসর চ্যাম্পিয়ন হয়েছে। সবকিছু মিলে বলছিলাম যে সৌদি প্রো লিগটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় বড় তারকা খেলে, জোয়া ফেলিক্স খেলে, ক্রিস্টিয়ানো তো আছেই। এই কারণে সৌদি ফুটবলার এমন নয় যে বিষয়টা যে গেলবারও তারা আর্জেন্টিনাকে হারেনি, আপনি যেটা বলছিলেন, কিন্তু গতকাল যদি আপনি দেখেন যে ডাবল লেয়ারের ডিফেন্স এবং এই উরুগুয়ে কিন্তু আসলে সেই উরুগুয়ে না। আপনি লাতিন অঞ্চলে বিশ্বকাপের বাছেও কিন্তু উরুগুয়ে সেরা 2 এর মধ্যে থাকতে পারেনি। উরুগুয়ে একেবারে শুরুর দিকে 2টো বিশ্বকাপ জিতেছিল এবং সেই দিয়াগো ফোরল্যান, সুয়ারেজ, সেই সময়ের পরে আসলে সেই উরুগুয়ে গোল্ডেন জেনারেশনটা এখন সঙ্গে আসলে মিলাচ্ছি না। তবে সবকিছু মিলিয়ে উপভোগ্য একটা ম্যাচ হচ্ছে এবং এশিয়ান হিসেবে অবশ্যই আপনি গর্ববোধ করেন, যেটা বলছিলাম যে এখন পর্যন্ত এশিয়ান দলগুলো কিন্তু অপরাজিত রয়েছে। গতকাল যেভাবে জাপান নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলের ড্র করেছে, আজ সৌদি আরব ড্র করেছে, ইরান ড্র করেছে, তার আগে কোরিয়া হারিয়ে দিয়েছে চেক রিপাবলিককে, চেকিয়াকে। সবকিছু মিলিয়ে বোধহয় ইভেন আফ্রিকার দলগুলো আসলে যেভাবে খেলছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এবারের বিশ্বকাপটা। একদমই মনে হচ্ছে। আপনি যদি বলেন যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বিশ্বকাপটা হয়তো বা বলে যে বিশ্ব ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যতদিন না মাঠে নামছে বিশ্বকাপ শুরু হয় না, কিন্তু এবারের বিশ্বকাপটা কিন্তু ইতিমধ্যে রং ছড়াতে শুরু করে দিয়েছে। আমরা ফেরত আসতে চাই আজকের ম্যাচগুলোতে। আজ রাতে দুর্দান্ত একটা রাত হতে যাচ্ছে ফুটবল লাভারদের জন্য। প্রথমে ফ্রান্স খেলবে সেনেগালের সাথে, আফ্রিকান জায়ান্ট সেনেগাল। আপনি বলছিলেন দুর্দান্ত গতির ফুটবল যেটা বলে, সাদিও মানে ভার্সেস কিলিয়ান এমবাপে, এরপরে আছে নরওয়ে ভার্সেস ইরাক এবং অবশ্যই আর্জেন্টিনা মাঠে নামছে, লিওনেল মেসি মাঠে নামছেন আলজেরিয়ার বিপক্ষে। আমরা আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচটা নিয়ে যদি আলোচনা করতে চাই প্লিজ।
আপনি যদি সবশেষ কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলনগুলো দেখেন, আপনি একটা জিনিস বিষয় লক্ষ্য করেছেন কিনা যে এবার যে বিশ্বকাপের দলগুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আর্জেন্টিনার দলটা কিন্তু সবার শেষে ঘোষণা করা হয়েছে। এর কারণ লিওনেল স্কালোনির দলে কিন্তু অনেকগুলো ইনজুরি রয়েছে। ইভেন গতকাল যখন শেষ অনুশীলন হয়েছে, সেই অনুশীলনেও আমরা দেখেছি তিনি দুটো ফরমেশনে দলকে খেলিয়েছেন। কখনো তিনি 4-4-2 ফরমেশনে খেলিয়েছেন কিংবা কখনো তিনি 3-5-2 ফরমেশনে খেলিয়েছেন। বলছিলাম যে এই মুহূর্তে আসলে আর্জেন্টিনার মিড অন্যতম, ওয়ার্ল্ডের অন্যতম সেরা। তবে আর্জেন্টিনার যদি আপনি ডিফেন্স লাইনের কথা বলেন, আর্জেন্টিনার ডিফেন্স লাইনে কিন্তু ইনজুরির বেশ কিছু কনসার্ন রয়েছে এবং যে কারণেই কিন্তু আমরা একটা সম্ভাব্য একটা একাদশ যদি 4-3-3 ভাবে যদি একাদশটা সাজাতে চাই তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এইভাবে, যদিও এই স্কোয়াডটি নয় আসলে, দিবু মার্তিনেজের কিছু বিষয় রয়েছে। আমরা জানি যে এমিলিয়ানো মার্তিনেজের ইনজুরির কিছুটা কনসার্ন রয়েছে। নিশ্চয়ই আমরা সেই ট্যাপটা আনার চেষ্টা করব, দর্শকরাও নিশ্চয়ই দেখবেন। তো সবকিছু মিলিয়ে আসলে যেটা বলছিলাম যে দিবু মার্তিনেজ ফিট, তিনি এই ম্যাচে খেলবেন। লায়নেল মেসিরও আসলে কিছুটা ইনজুরির কনসার্ন রয়েছিল এবং আমরা জানতে পেরেছি তিনিও আসলে ফুল ফিট প্রথম দিক থেকে খেলবেন। সবচেয়ে বড় বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আপনি আসলে হুলিয়ান আলভারেজকে এই ম্যাচের স্টার্টিং লাইনআপে দেখছেন নাকি ইন্টার মিলানের হয়ে দারুণ ফর্মে থাকা? আমার কাছে মনে হয় লাউতারো মার্টিনেজকে দিয়েই শুরু করবেন স্কালোনি, যেহেতু যদি মেসি পুরোটা সময় ম্যাচ খেলেন, মার্টিনেজ, মেসি এবং তারপরে হয়তো বা স্কালোনি হুলিয়ান আলভারেজকে মাঠে নামাতে চাইবেন। যেটা বলছিলাম আমরা যে ছোট দলগুলো আমরা যদি বলি কম ফেভারিট, ছোট দলগুলো আসলে বিশ্বকাপে কিছু নেই, কম ফেভারিট দলগুলো আর্জেন্টিনা, ব্রাজিল বা উরুগুয়ে মতো দলের সাথে যখন খেলতে নামে তারা কিন্তু ডিফেন্সটাকে অনেক বেশি শক্তিশালী করে মাঠে নামছে। সেই ক্ষেত্রে প্রতিপক্ষ যখন আলজেরিয়াকে ছোট করে দেখার একদমই কোনো সুযোগ নেই। আলজেরিয়াতে রিয়াদ মাহরেজ রয়েছেন, নুনির রয়েছে, পেটকোভিচের কিন্তু যে অভিজ্ঞতা আছে এবং তিনি যেভাবে ফরমেশন চেঞ্জ করে করে খেলেন, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আমরা আগেই আলোচনা করছিলাম যে বেশ একটা দুশ্চিন্তার জায়গা আছে স্কালোনির। সেই ডিফেন্সটা আসলে কি বড় প্রশ্নের সম্মুখীন হবে কিনা আজকের ম্যাচে? দেখেন, আপনি যখন থেকে আসলে আমিও আর্জেন্টিনার ফুটবলকে ফলো করি তখন থেকে ওই যে আর্জেন্টিনার ডিফেন্সের নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে এবার কিন্তু সে সংখ্যাটা আরও বাড়ছে এবং ইনজুরির একটা লম্বা লাইন, যেটা বলছিলাম যে আর্জেন্টিনার দল ঘোষণাতেও একটা লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত। এবং শুধুমাত্র যে ডিফেন্স লাইনে তাই নয়, আমরা জানি যে দিবু মার্তিনেজ, এমিলিয়ানো, তারও কিন্তু আঙুলে ফ্র্যাকচার রয়েছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি তিনি গেল 2 দিন থেকেই আসলে ফুল ফিট এবং তিনি প্রথম ম্যাচটা খেলবেন। ইভেন লাউতারো মার্তিনেজেরও কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, লিওনেল মেসির তো ইনজুরি কনসার্ন রয়েছে। ডিফেন্স তো অবশ্যই, আপনি যদি দেখেন যে মোহামেদ আমির আলজেরিয়ার এই ফুটবলার ভলসবুর্গে খেলেন এবং আপনি যদি বুন্দেসলিগা ফলো করেন কিংবা সবশেষ যদি বিশ্বকাপের বাছাইয়ের কথা বলেন, 10 ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে তিনি 10 গোল করেছেন। রিয়াদ মাহরেজ লম্বা একটা সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ম্যান সিটির হয়ে। নিশ্চিতভাবে আমরা দারুণ একটা ম্যাচ দেখতে যাচ্ছি। রিমন, আমার হাতে সময় একেবারেই কম, যদি একটা ছোট করে প্রেডিকশন আপনি বলতে পারেন আজকের ম্যাচে কি মনে হচ্ছে? আর্জেন্টিনা এবং ফ্রান্স ম্যাচ, দুটো ম্যাচেই প্রেডিকশন কি হতে পারে? আর্জেন্টিনা 2-0, আর্জেন্টিনা 2-0। আর যদি আপনি ফ্রান্সের কথা বলেন, ফ্রান্স আর সাদিও মানে 3-1, 3-1 গোলে কি ফ্রান্স বিজয়ী হবে। তবে আমার মনে হয় এশিয়ার প্রথম দল হিসেবে ইরাক হয়তো বা পেরে উঠবে না শেষ পর্যন্ত নরওয়ের। এবং আমি আপনাকে একটা প্রেডিকশন করছি, এবার বিশ্বকাপে নরওয়ে অন্তত সেমিতে দেখলে আমি অবাক হব না। অনেক অনেক ধন্যবাদ মাহবুব রিমন। আমরা আলোচনা করছিলাম, বিশ্লেষণ করছিলাম গত রাতের ম্যাচগুলো এবং আজ রাতে যে ম্যাচগুলো হতে যাচ্ছে সেটা নিয়ে। আমাদের সাথে ছিল আমার সহকর্মী মাহবুব রিমন।